আগ্রাসী হচ্ছে যমুনার সিরাজগঞ্জে পানি বেড়ে তীব্র ভাঙন, বাঁধ ভেঙে ফেনীর লোকালয়ে ঢুকছে পানি। 10 বছরে 700 কোটি টাকা খরচেও প্লাবন থেকে মুক্তি মেলেনি সিলেটবাসীর। 2 ঠিকাদার কোম্পানির রশি টানাটানিতে আটকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। 4 লেনের সড়ক 1 লেনে পরিণত, যানজটে নগরবাসীর ভোগান্তি, অসহায় কর্তৃপক্ষ। যার কাছে যা নিয়ে পারে তাই না, 100 টাকা আধা ঘন্টা পরে 120 টাকা হয়ে যায়। সরবরাহ সংকটের অজুহাতে 2 মাসে দ্বিগুণ বেড়ে পেঁয়াজের কেজিতে সেঞ্চুরি। বাজারে অস্থিরতার মধ্যেই ভবিষ্যতে রফতানির গল্প কৃষি বিপণনের, বছরব্যাপী উৎপাদনের পরামর্শ। এবং রিপাবলিকান শিবিরে স্বস্তি, সেপ্টেম্বর পর্যন্ত পেছালো অর্থ কেলেঙ্কারি মামলায় ট্রাম্পের সাজা ঘোষণার দিন। বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান শীর্ষ ডেমোক্র্যাটদের। সকালের সময় সঙ্গে আছি আমি মনির হোসেন। বাড়ছে যমুনা নদীর পানি, এতে সিরাজগঞ্জের শাহজাদপুর ও এনায়েতপুরে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। কয়েকদিনে নদী গর্ভে বিলীন হয়েছে অর্ধশত ঘরবাড়ি, গাছপালা সহ বিস্তীর্ণ ফসলি জমি। যমুনার ডান্তির রক্ষায় প্রকল্পের মধ্যেই ভাঙনের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিকে দায়ী করছেন ভুক্তভোগীরা। আর পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে জরুরি ভিত্তিতে কাজ চলছে। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। চোখের পলকে নদীতে বিলীন হয়ে যাচ্ছে একের পর এক বসতবাড়ি, পাকা ভবন, ভিটেমাটি, গাছপালা, ফসলি জমি, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান। কোনো কিছুই বাদ যাচ্ছে না আগ্রাসী যমুনার ভাঙনের থাবা থেকে। গত কয়েকদিন ধরে পানি বাড়ার সাথে সাথে রুদ্ররূপ ধারণ করেছে যমুনা। অব্যাহত ভাঙনে সিরাজগঞ্জের শাহজাদপুর ও এনায়েতপুরের অর্ধশত বসতবাড়ি, গাছপালা, ফসলি জমি, রাস্তাঘাট নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদী তীরবর্তী মানুষেরা ভাঙন আতঙ্কে ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা অন্যত্র সরিয়ে নিচ্ছেন। আর ভিটেমাটি সহ সব হারিয়ে অসহায় সব মানুষের ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে এলাকার শত শত ঘরবাড়ি, একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, হাট বাজার, রাস্তাঘাট। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদী তীরের মানুষদের। মাল সাবানা যা কিছু আসলো সমস্ত নদীতে গেছে, এমন ভাবে ভাঙে অন্তকে মানুষ সরার মতন কায়দা পাওয়া যায় না। একবারে বিশ্ব গেছি আমি, রান্না খাবো, রান্না থালার মতন না। ভাঙন থেকে রক্ষায় 3 বছর আগে নদীর ডান তীরে স্থায়ী বাঁধের কাজ শুরু হলেও তা শুধু ব্লক তৈরির মধ্যে সীমাবদ্ধ রয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। এজন্য পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারের গাফিলতিকে দুষছেন তারা। ওই বস্তাওয়ালা কোনো সময় মূল্য হয় না, মানে বস্তাওয়ালা এখানে যা বাইসে যা এক জায়গায় ব্লক বানাইতেছে, কিন্তু ব্লক ফেরাইতেছে না, অথচ প্রত্যেক দিন এরকম ভাঙতেই আছে। পানি উন্নয়ন বোর্ড যদি কাজ করতো তাহলে 100 সে মনে করেন এই গ্রামকে রক্ষা করতে পারতো। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে জরুরি ভিত্তিতে বালি ভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। আর আগামী শুষ্ক মৌসুমে স্থায়ী বাঁধের কাজ শেষ হবে। এই ম্যানুফ্যাকচারিং শেষ হলে সামনে ডিসেম্বর থেকে আমরা সিসি ব্লক দিয়ে স্থায়ী প্রতিরক্ষা কাজ শুরু করে দিব। তো স্থায়ী প্রতিরক্ষা কাজ শেষ হলে উক্ত এলাকার যে ভাঙন রয়েছে সেটি পুরোপুরি প্রশমন করা সম্ভব হবে। সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে হাটপাঁচিল পর্যন্ত প্রায় 650 কোটি টাকা ব্যয় নদীর ডান্তির রক্ষা প্রকল্পের কাজ চলমান রয়েছে। দেখে বোঝার উপায় নেই এই ভবনটিতে একসময় কোনো পরিবারের বসতি ছিল। গত কয়েকদিনে যমুনার তীব্র ভাঙনে শুধুমাত্র সিরাজগঞ্জের শাহজাদপুর ও এনায়েতপুরেই প্রায় অর্ধশত বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এলাকাবাসীর অভিযোগ, যমুনার স্থায়ী বাঁধের কাজটি সঠিক সময়ে শেষ হলে হয়তো এই ভাঙনের অবস্থা সৃষ্টি হতো না। সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ। ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার একাধিক স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে এবং বাঁধের উপর দিয়ে লোকালয়ে ঢুকছে পানি। এ বিষয়ে বিস্তারিত জানাতে ফুলগাজীতে আছেন রিপোর্টার আতিয়ার সজল, সরাসরি যাচ্ছি তার কাছে। সোমবার রাতে ফেনীর মোহনী নদীর পানি বেড়ে যে পরশুরাম এবং ফুলগাজী উপজেলার বাঁধের 5টি স্থানে ভেঙেছিল, সেই 5টি স্থানে ভাঙার কারণে কিন্তু লোকালয়ে যে পানি ঢোকা সেটি কিন্তু অব্যাহত রয়েছে। এবং দেখতে পাচ্ছেন আমরা রয়েছি এখন ফেনীর ফুলগাজীর দৌলতপুর এলাকায়। এখানে যে জায়গাটিতে বাঁধ ভেঙেছে দেখতে পাচ্ছেন একটি বসত ঘর সহ এখানে যে গাছপালা নিয়ে মুহূর্তেই কিন্তু ভাসিয়ে নিয়ে গিয়েছিল। এবং এভাবে কিন্তু যে 5টি জায়গায় ভাঙন, সে 5টি জায়গায় ভাঙন দিয়ে কিন্তু
পানি এখনও লোকালয়ে যে প্রবেশ করা সেটি কিন্তু অব্যাহত রয়েছে। কারণ হচ্ছে যদিও নদীর পানি কিছুটা কমেছে, তবে সেটা কিন্তু বিপদসীমার এখনও প্রায় 17 সেন্টিমিটার উপরে দিয়ে এখনও প্রবাহিত হচ্ছে, যার কারণে কিন্তু নদীর পানির উচ্চতা লোকালয়ের চেয়ে কিন্তু কিছুটা বেশি থাকায় এখনও লোকালয়ে পানি ঢুকছে, এবং যার কারণে কিন্তু এবং লোকালয় বা বিভিন্ন কিন্তু ক্ষেতে আমনের যে বীজতলা ছিল সেটি কিন্তু তলিয়ে আছে। এবং অন্যান্য সময় বা অন্যান্য বছর এই মোহনা নদীর ভাঙনের যে বন্যার সৃষ্টি হয় সেটি দেখা গেছে যেদিন ভাঙন সৃষ্টি হয়ে পানি ঢুকে তার পরদিন হয়তো পানিটা শুকিয়ে যায় বা বাদ দিয়ে পানির প্রবেশ কিন্তু বন্ধ হয়ে যায়। কিন্তু এবারের ভাঙনটা একটু ব্যতিক্রম এবং ব্যাপকতা বেশি, যার কারণে কিন্তু নদীতে এখনও পানি বাড়ছে, যার কারণে কিন্তু সেই নদীর বাড়তি পানি কিন্তু এখনও লোকালয়ে প্রবেশ করছে। এবং গতকাল থেকেই কিন্তু জানেন যে গতকাল এর আগের রাত্রি যেমন নির্ঘুম কাটিয়েছে এই দুই উপজেলার শত শত পরিবার, এই রাত্রিও নির্ঘুম কাটিয়েছে, এবং আরও এভাবে যদি পানি অব্যাহতভাবে প্রবেশ করতেই থাকে তাহলে আরও কতদিন তাদের নির্ঘুম রাত কাটাতে হয় সেটা নিয়ে তারা এখনও শঙ্কায় রয়েছেন। কিন্তু এখনও অনেকের বাড়িঘরে পানি রয়েছে, অনেকের চুলোয় আগুন জ্বলেনি, তাদের কিন্তু খাওয়া দাওয়া বা সংকট। এবং জানেন যে এখন সাপের উপদ্রব বেড়েছে, যারা বয়োবৃদ্ধ এবং শিশুদের নিয়ে একটি চরম আতঙ্কে দিন পার করছে এই দুই উপজেলার কয়েক হাজার পরিবার। যদিও এখানকার স্থানীয় সংসদ সদস্য যেটা জানিয়েছেন আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, যে ত্রাণ ব্যবস্থাপনা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু 10 লক্ষ টাকা এবং 200 টন চাল এবং 2000 যে শুকনো খাবার তা কিন্তু বরাদ্দ দিয়েছে। যদিও ফেনী যে ফুলগাজী এবং পরশুরাম উপজেলাবাসী বরাবরই বলে আসছে তারা কোনো ত্রাণের সহায়তা চায় না, তারা চায় এই যে বাঁধ প্রতি বছর ভেঙে এভাবে তাদেরকে ক্ষতির সম্মুখীন পড়তে হয় তার একটা স্থায়ী সমাধান তারা চাচ্ছেন। এই ছিল আমার কাছে এখানকার বাঁধ ভাঙার সবশেষ। বাঁধ ভাঙনের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম ফেনীর ফুলগাজী থেকে। 10 বছরে 700 কোটি টাকার বেশি খরচ করা হয়েছে, কিন্তু ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি সিলেটের মানুষের। বৃষ্টি হলেই জলাবদ্ধতার ভোগান্তি, ঢল নামলেই বন্যা প্লাবন। প্রতি বছর যেন অনিবার্য বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে সিলেটবাসীর জন্য। প্রকল্প গ্রহণ করা হলেও কোনো কাজই হচ্ছে না বলে দাবি তাদের। আমিনুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। জলাবদ্ধতাকে সঙ্গী করে সীমাহীন ভোগান্তি নিয়ে চলছেন সিলেটের নিম্নাঞ্চলের মানুষ। মৌসুমি ভারী বৃষ্টিপাত সড়ক ডুবিয়ে দিচ্ছে মুহূর্তেই, তাই চলাচলে কষ্টের কোনো শেষ নেই। ইঞ্জিনও পানি ঢুকে যায়, গিয়ারবক্সে পানি ঢুকে যায়, আডু পানির মধ্যে কার এসব ব্যবস্থা কিতা করতাম। নগরবাসীর এই সমস্যার সমাধানে প্রতি বছর নানা প্রকল্প বাস্তবায়ন করছে সিটি কর্পোরেশন। ড্রেনেজ ব্যবস্থা ও খাল উদ্ধার সহ গেল 10 বছরে পানি নিষ্কাশনে নানা প্রকল্পে ব্যয় হয়েছে 500 কোটি টাকা, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। কাজ করে ঠিক আছে, কিন্তু কাজ করলে যে ওগুলা ভালো ওইগুলা করেন না। 2 দিন পরে পরেও পানি উঠে যায়, শুনি অনেক উন্নত হলো, খাম হলো, কিন্তু এটা খাম হয়ে তো লাভ নাই। প্রকল্প গ্রহণ আর বাস্তবায়ন করতে থাকা রুটিন কাজের মতো হলেও পরিকল্পিত কোনো কাজে হচ্ছে না বলে দাবি সুধীজনদের। কাজের যে মান সেটা যদি নিশ্চিত না করা যায় তাহলে ওয়াটার ডেভেলপমেন্ট করুক, সিটি কর্পোরেশন করুক, সেটা কিন্তু যথাযথ হবে না। পানি উন্নয়ন বোর্ড বলছে বন্যা প্রতিরোধে একমাত্র নদী খননই সমাধান নয়। পুকুরটা ভরাট করে জলাশয়গুলো বা যেগুলো মার্সিল্যান্ড ছিল সেগুলো ভরাট করে বিভিন্ন প্রতিষ্ঠান করতেছেন। এগুলো প্রকৃতিকে আপনি অ্যাটাক করতেছেন, বৈরী আচরণ, সে প্রকৃতি বৈরী আচরণ করতেছে। সিটি কর্পোরেশনের ড্রেনেজ ব্যবস্থায় 10 বছরের খরচ আগের চেয়ে নাগরিকদের স্বস্তি দিচ্ছে বলে দাবি ভারপ্রাপ্ত মেয়রের। বন্যা কবলিত কোনো ফান্ড দেওয়া হয়নি, আমাদেরকে উন্নয়ন শহর উন্নয়নের যে ফান্ড দেওয়া হয়েছে এই ফান্ড থেকেই কিন্তু আমরা এই 500 কোটি ড্রেনের নিচে আমরা ব্যয় করেছি। আবহাওয়া অফিস বলছে গেল কয়েক বছরের চেয়ে এবছর সিলেট অঞ্চলের বৃষ্টিপাতের ধরন বদলেছে। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। পাহাড়ি ঢলে সিলেট অঞ্চলে আবারও দেখা দিয়েছে প্লাবন। পানিবন্দী হয়ে পড়েছেন বহু মানুষ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সিলেটের সোবাহানি ঘাটে আছেন রিপোর্টার আমিনুল ইসলাম এবং সুনামগঞ্জের রাধানগর এলাকায় আছেন রিপোর্টার হিমাদ্রি শেখর ভদ্র। শুরুতেই সরাসরি যাচ্ছি আমিনুলের কাছে। সিলেটের নিচু এলাকাগুলো এখনো তলিয়ে রয়েছে, যেহেতু এখনো থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে এবং পাহাড়ের ঢল ক্রমাগত হারে নামছে। এই মুহূর্তে কিন্তু সুরমা নদী পানি বিপদসীমা অতিক্রম করেছে সিলেট পয়েন্টে, এবং আমরা সকাল থেকে জানাচ্ছিলাম সিলেটের যেসব শাখা নদীগুলো রয়েছে শাখা নদীগুলোর পানি কিন্তু বিপদসীমার উপরে বইতে থাকায় কানাইঘাট, গোয়াইনঘাট সহ সীমান্তবর্তী যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলোতে কিন্তু পানি বিপদসীমার উপরে উঠে বিভিন্ন সড়ক তলিয়েছে এবং
স্থানীয় যেসব বাজারগুলো রয়েছে সেখানে অনেক বাজারগুলোতে সাধারণ মানুষ ভোগান্তি নিয়ে চলছেন। এই মুহূর্তে একটু সিলেটের সদর উপজেলার নিম্নাঞ্চলকে আপনাদের দেখাতে চাই। সিলেট উপজেলার নিম্নাঞ্চলের যে কাঁচা ঘরবাড়ি রয়েছে এবং বিভিন্ন ভবনের নিচতলায় এখনো কিন্তু পানি রয়েছে এবং এই অবস্থাটি চলছে গেল দুদিন ধরেই এবং এখানকার যারা বাসিন্দা ছিলেন তারা অনেকেই উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন এবং এখনো অনেকে বাড়িতে ফিরতে পারেনি। যারা বাড়িতে ফিরছেন তাদের নিচতলায় ভোগান্তি নিয়ে এখনো বসবাস করতে হচ্ছে। কাঁচা যে ঘরবাড়িগুলো রয়েছে সেগুলো থেকে পানি নামতে আরো সময় লাগবে। যদিও আসলে আবহাওয়া অফিস বলছে যে আগামী 3 থেকে 4 দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই ক্ষেত্রে এই পানির উচ্চতা বাড়তে পারে। এই অনুযায়ী আসলে স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধি পর্যায় থেকে কাজ চলছে। তারা বলছেন যে তারা সাধারণ মানুষ যারা রয়েছে তারা যদি বড় ধরনের ভোগান্তিতে পড়েন, বন্যা যদি বড় আকার ধারণ করে, তারা প্রস্তুত রয়েছে আশ্রয়কেন্দ্র খোলা থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা দিতে তারা প্রস্তুত। তবে সাধারণ মানুষের এখনের যে চিত্র, তারা বারবার কিন্তু বন্যা কবলিত হয়ে পড়ছেন, এটি তাদের একটি ভোগান্তি হিসেবে দেখা দিয়েছে এবং এর কারণ হিসেবে স্থানীয় যে আবহাওয়া অফিস এবং পানি উন্নয়ন বোর্ড বলছে যে বৃষ্টিপাতের ধরন বদলে যাওয়ার কারণে এই বারবার বন্যা কবলিত হতে হচ্ছে সিলেট অঞ্চলের মানুষকে। তো এই চিত্র সুনামগঞ্জ, সিলেট এবং মৌলভীবাজার সহ সিলেট অঞ্চলের সবগুলো এলাকাতেই প্রায় একই রকম চলছে। কুশিয়ারা নদীর পানি কিন্তু বিপদসীমা অতিক্রম করে মৌলভীবাজার অংশ পানি বেড়েছে। তো এই অবস্থার মধ্যে আসলে সিলেট অঞ্চলের মানুষের ভোগান্তি কিন্তু ক্রমাগত হারে বাড়ছে এবং যদি আসলে এই পানি বৃদ্ধি অব্যাহত থাকে তাহলে হয়তো আবারও বন্যার পরিস্থিতি আসলে দেখা দিতে পারে। তো এই মুহূর্তে আমরা একটু সুনামগঞ্জের খবর জানতে চাই। সুনামগঞ্জে আমাদের সহকর্মী হিমাদ্রি শেখর ভট্ট রয়েছেন, তিনি জানাবেন সেখানকার খবর। হিমাদ্রি। আমি আছি সুনামগঞ্জ সদর উপজেলার রাধানগর গ্রামে। এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে তাহিরপুর সুনামগঞ্জ সড়ক এবং সুনামগঞ্জ জামালগঞ্জ সড়ক। এই সড়কের গতকালকেও পাহাড়ি ঢলের পানি ছিল, কিন্তু এখন নেমে গেছে। আসলে এই যে সুনামগঞ্জের হাওর এলাকা, আমার পাশেই রয়েছে খরচার হাওর, সেই খরচার হাওরে এখনও পানি রয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে নিম্নাঞ্চলের যে সমস্ত ঘরবাড়ি আছে সেগুলি থেকে পানি অনেকটা কমে গেছে। আজকে সকালে সুরমা নদীর পানি বিপদসীমার 6 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, কিন্তু উজানে বৃষ্টিপাত না হওয়ার ফলে সুনামগঞ্জের যে সীমান্ত নদীগুলি সেগুলিতে পাহাড়ি ঢলের পানির প্রবাহ কমে গেছে, সেজন্য পরিস্থিতি অনেকটা উন্নতির দিকে। তবে পাশাপাশি একটা শঙ্কার কথা বলা যায় যে এখানে বুধবার থেকে অর্থাৎ আজকে থেকে আগামী 72 ঘন্টা ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। যদি উজানে ভারী বর্ষণ হয় তাহলে সুনামগঞ্জের এই যে পরিস্থিতি সেটা আরও অবনতি হতে পারে এবং সুনামগঞ্জের বন্যা হবে কি হবে না বা সুনামগঞ্জে কতটুকু প্লাবিত হবে সেটা পুরোটা নির্ভর করছে ভারতের পানির উপরও। কারণ ভারতে বৃষ্টি হলে বা উজানে বৃষ্টি হলে সুনামগঞ্জে পানির স্তর বেড়ে যায় এবং নদ নদীর পানি বেড়ে যায়। সুনামগঞ্জে প্রায় 137টির মতো ছোটো বড় হাওর রয়েছে এবং প্রতিটি হাওরই এখন পানিতে ভরপুর অবস্থায় আছে এবং টইটুম্বুর অবস্থায় আছে। এর থেকে অতিরিক্ত পানি যদি হয় তাহলে এই পরিস্থিতিটা আরও অবনতির দিকে যাবে। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা জানিয়েছে যে আজকে বুধবার থেকে আগামী শনিবার পর্যন্ত একটা ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে উজানে এবং ভারতের মেঘালয়ে। সেই বর্ষণ যদি হয় তাহলে সুনামগঞ্জের পরিস্থিতি এর থেকে আরও একটু খারাপের দিকে যাবে। কিন্তু এখন পর্যন্ত সুনামগঞ্জের যে হাওর এলাকার পানি সেটা অত্যন্ত ধীর গতিতে নামছে, এখনও মানুষের দুর্ভোগ রয়ে গেছে। পাশাপাশি হাওরের যে পানি, নদীর পানি কমলে হাওরের পানি কিন্তু কমার গতিটা অত্যন্ত ধীরে এবং সেই ধীরে কমার কারণে মানুষের মধ্যে একটা আতঙ্ক রয়ে গেছে। পাশাপাশি সুনামগঞ্জের বিশ্বম্বরপুর এবং তাহিরপুর উপজেলার যে নিম্নাঞ্চল আছে সেগুলি এখনও প্লাবিত অবস্থায় রয়েছে এবং তারা জানিয়েছে যে এখন পর্যন্ত জামালগঞ্জ এবং তাহিরপুর এবং বিশ্বম্বরপুরের সাথে সুনামগঞ্জের যে সড়ক যোগাযোগ সেটা এখনও স্বাভাবিক হয়ে ওঠেনি। তো এই ছিল সুনামগঞ্জের রাধানগর এলাকা থেকে পাহাড়ি ঢলের পরিস্থিতি সবশেষ। সিলেট অঞ্চলের প্লাবনের খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম সুনামগঞ্জের রাধানগর এবং সিলেটের সোবাহানীঘাট এলাকা থেকে। গতিতে চলার স্বপ্নই যেন কাল হয়েছে নগরবাসীর। 2 ঠিকাদার কোম্পানির রশি টানাটানিতে আটকে আছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। এদিকে কাজের কারণে সড়কে ব্যারিকেড দেয়ায় 4 লেনের সড়ক পরিণত হয়েছে 1 লেনে। তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। হঠাৎ কাজ বন্ধে দুর্ভোগ দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কায় নগরবাসী, আর কর্তৃপক্ষ বলছে এই মুহূর্তে অপেক্ষা ছাড়া আর কিছুই করার নেই। রাশেদ লিমনের রিপোর্ট।
নিচের সড়কের ভোগান্তির বিপরীতে উপরে নিরবিচ্ছিন্ন গতির পথ দেখিয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। প্রাথমিক পর্যায়ে বিমানবন্দর থেকে ফার্মগেট দিয়ে শুরু, এগিয়েছে এফডিসি পর্যন্ত। এদিকে পরের ধাপ কমলাপুর অংশের কাজ 2025 সালের মধ্যে শেষ করার কথা জানিয়েছিল কর্তৃপক্ষ। বাদ সাধে দুই ঠিকাদার প্রতিষ্ঠানের দ্বন্দ্ব। সরেজমিনে দেখা যায় প্রায় 4 মাস ধরে বন্ধ আছে প্রকল্পের কাজ। তবে মালিবাগ রেলগেট পর্যন্ত রেল লাইনের উপর দিয়ে কাজ চলায় এ প্রকল্পের কারণে তেমন বেগ পেতে হয়নি সাধারণের। মালিবাগ থেকে কমলাপুর পর্যন্ত রেলের পর্যাপ্ত জায়গা না থাকায় উড়াল পথ হচ্ছে সড়কের উপরে, তাই মাঝের 2 লেন বন্ধ করেই চলছিল কাজ। এতদিনে চোখের সামনে উন্নয়নের কর্মযজ্ঞ দেখে এই পথে চলাচলে সকল ভোগান্তি যেন মুখ বুজেই মেনে নিয়েছিলেন সাধারণ মানুষ। হঠাৎ কাজ বন্ধে যেন ভর করেছে শঙ্কা। বেড়ার কারণে রাস্তা জাম হয়েছে, রাস্তা ভাঙ্গা, মানুষ পড়ে যায়, কাজও করেন না, বেড়া খুলে দেন না, পাবলিকের তো সমস্যা হইতেছে। কাজও বন্ধ, রাস্তাও বন্ধ, লোকজন চলতে পারে না। আর কি বলবো, সেটা আজকে 5-6 মাস ধরে বন্ধ করেছে, কাজও ধরে না, রাস্তাও ছাড়া নাই। মালিবাগ থেকে কমলাপুর এই পথটুকু যেন শেষ হয় না আর। 10 মিনিটের পথ পাড়ি দিতে কোনো সময় লেগে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। প্রকল্পের কাজ যখন চলমান থাকে তখন একটু দুর্ভোগ মাথা পেতেই নেয় নগরবাসী। তবে হঠাৎ করে বন্ধ এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ, অন্যদিকে বন্ধ রয়েছে পুরো সড়কের 2টি লেন, তার উপর আছে এমন খানাখন্দ। সব মিলিয়ে এই পথে চলাচলকারীদের এখন যেন নাভিশ্বাস প্রতিদিন। টঙ্গী থেকে আসা যাওয়ার পথে মনে হয় 4-5 ঘন্টা সময় লাগে যায়, এত সময় আমরা কই পাই? 10 মিনিটের রাস্তা 1 ঘন্টা লাগে। অর্ধেকের বেশি তো বন্ধ, যেমন তেমন নয় যে ভাঙ্গাগুলো আছে এগুলোর কোনো মেরামতের কোনো কাজই নাই। কর্তৃপক্ষ বলছে ঠিকাদারের দ্বন্দ্ব মেটাতে তাকিয়ে আছেন সিঙ্গাপুরের আদালতের দিকে, যদিও এখনও সেই শুনানির কোনো তারিখই পড়েনি। তা না হলে চেম্বার আদালতের দেয়া 3 মাস অর্থাৎ 27 আগস্ট পর্যন্ত অপেক্ষা করা ছাড়া কোনো বিকল্প নেই তাদের হাতে। অপেক্ষা ছাড়া তো এখন আমরা কিছু করতে হবে, যেহেতু এখানে স্ট্যাটাস কোড দেওয়া আছে। তাদের এই ইন্টারনাল যে বিষয়টা এখন বাংলাদেশ কোর্ট প্লাস পাশাপাশি সিঙ্গাপুর আরবিট্রেশনে একটা মামলা আছে। এই মামলা নিষ্পত্তির পর্যায়ে আমরা চেষ্টা করছি যে মামলা দ্রুত যাতে সমাধান হয়ে গেলে শেয়ার ট্রান্সফারের যে একটা ইস্যু আছে, শেয়ার ট্রান্সফার ইস্যুটা সলভ হয়ে গেলে আবার নিয়মিতভাবে ব্যাংক থেকে টাকা পয়সা আসবে এবং কাজগুলো শুরু হবে। তবে মধ্যবর্তী এই সময়টাতে একটু বিকল্প ব্যবস্থা করার তাগিদ দিচ্ছেন সাধারণ মানুষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। 2 মাসে দাম দ্বিগুণ বেড়ে পেঁয়াজের ঝাঁঝ ঠেকেছে সেঞ্চুরিতে। মূলত কৃষি বিভাগের গোঁজামিল তথ্যের কারণেই বাজার নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না পণ্যটির। চাহিদার চেয়ে উৎপাদন বেশি, আবার সঠিক পরিচর্যার অভাবে নাকি নষ্ট হয় 25-30%। অথচ কোনো কৃষক কখনোই দাবি করেননি জমিতে নষ্ট হয়ে যায় পেঁয়াজ। এ অবস্থায় কৃষি বিপণন অধিদপ্তর রফতানির দুঃস্বপ্ন দেখছে। সাইফুল ইসলামের রিপোর্ট। কৃষি বিভাগ বলছে দেশে বছরে পেঁয়াজের চাহিদা 30 লাখ মেট্রিক টন, আর 2023-24 অর্থ বছরে উৎপাদন হয়েছে 34 লাখ টন। হিসাব অনুযায়ী চাহিদার বিপরীতে উৎপাদন 4 লাখ টন বেশি। তবে গোজামেল তথ্য দিয়ে বলা হয়েছে সঠিক পরিচর্যার অভাবে নষ্ট হয় 25-30%, অর্থাৎ প্রায় 8 থেকে 10 লাখ মেট্রিক টন। তাই আমদানি করতে হয় 7 থেকে 8 লাখ মেট্রিক টন। আজ পর্যন্ত কোনো কৃষক অভিযোগ করেননি তাদের জমির পেঁয়াজ বিক্রির আগেই নষ্ট হয়ে গেছে। দেশের বাজারে আমদানি কম আর উৎপাদিত পেঁয়াজের সরবরাহ সংকট থাকায় কেজি ঠেকেছে সেঞ্চুরির ঘরে। বেচতেছে এখন 100 টাকা, আধা ঘন্টা পরে 120 টাকাও হয়ে যায়, আবার 80 টাকাও হয়ে যায়। কিন্তু এটা যে কেন হলো ওইটা কেউ যাচাই করে না। ব্যবসায়ীরা তো আজকাল ডাহাত, বুঝছেন, আজকাল ডাহাত দেখা গেলে একজন যার কাছে যা নিয়ে পারে তাই না, গৃহস্থকের কাছে যা আছে ওরা আস্তে আস্তে বেচতেছে, একবারে নামাতেছে না। উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ, তাহলে আমদানি ছাড়া বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন? জবাবে কৃষি বিপণন অধিদপ্তর বলছে এজন্য দেশে 450-র বেশি মডেল ঘর তৈরি করা হয়েছে। তাতে পেঁয়াজ নষ্টের পরিমাণ কমবে আর সরবরাহ বাড়বে। 4.5 লাখ টাকা করে আমরা একটা ঘর বানিয়ে দিচ্ছি কৃষক দলকে। ওখানে 1-2% মাত্র লস হয়, যেখানে আগে ছিল আপনার 25-30%। আমরা যেসব এলাকাতে এখনো যেতে পারি নাই সেই এলাকাতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই ঘরগুলো বানানোর উদ্যোগ নিয়েছে। আমরা আশা করতে পারি ভবিষ্যতে বাংলাদেশে যে পেঁয়াজ উৎপাদন হবে সেটা আমাদের দেশীয় চাহিদা তো পূরণ করতে সক্ষমই হবে, পাশাপাশি আপনার বিদেশেও কিন্তু আমরা রপ্তানি করতে পারবো।
এদিকে অর্থনীতিবিদরা বলছেন হালিয়ার মুড়ি কাটা এই দুবার উৎপাদনে না গিয়ে বছরব্যাপী উৎপাদন করার পরিকল্পনা করা উচিত। তাদেরকে যদি আমরা প্রশিক্ষণ দিতে পারি, তাদেরকে যদি আমরা প্রণোদনা দিতে পারি, তাদেরকে বীজ সার সেচের ব্যবস্থা করতে পারি, তাহলে কিন্তু আমরা গ্রীষ্মকালে কিন্তু একটা বিশাল পরিমাণ আমরা পেঁয়াজ আমরা উৎপাদন করতে পারব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে গত 10 বছরে দেশে পেঁয়াজের উৎপাদন বেড়েছে 15 লাখ মেট্রিক টন, আর আবাদি জমির পরিমাণ বেড়েছে শতকরা 50%। 2011-12 অর্থবছর লিবিয়ায় গেম ঘরে আটকে রাখা হয়েছে রাজশাহীর যুবক ওয়াসিমকে। মুক্তিপণের টাকার জন্য 5 মাস ধরে সইছেন অমানসিক নির্যাতন। তার মতো মাফিয়া ও দালালের খপ্পরে সর্বস্ব হারিয়েছেন দুর্গাপুর উপজেলার অনেকেই। গ্রামে গ্রামে গড়ে উঠেছে ইতালি যাত্রার ভয়ঙ্কর ফাঁদ। লোভের জালে ফেলে টাকা হাতিয়ে নিচ্ছেন পাচারকারী সিন্ডিকেট। পুলিশ বলছে বিদেশ পাঠানোর নামে প্রতারণা বন্ধে সচেষ্ট তারা। আব্দুস সালামের ছবিতে মওদুদ রানার রিপোর্ট। রাজশাহীর দুর্গাপুরের ওয়াসিম লিবিয়ার একটি নির্যাতন ক্যাম্পে গত 5 মাস ধরে আছেন বন্দি দশায়। প্রলোভন দেখিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে তাকে ইতালি নিয়ে যাওয়ার নামে ত্রিপোলির একটি নির্যাতন ক্যাম্প তথা গেম ঘরে আটকে রাখা হয়েছে। অডিও বার্তায় তিনি জানিয়েছেন দালাল ইসমাইলের নিকট 15 লাখ টাকা দিলেই মিলবে মুক্তি। পরিবারের ভাষ্য 8 লাখ টাকা দেওয়ার পরও মুক্তি না মেলায় করেছে সংবাদ সম্মেলন, দ্বারস্থ হয়েছে আদালতের। আমার বেটাটাকে আমি উদ্ধার করতে চাই, আপনাদের কাছে আমি অনুরোধ করতেছি আমার বেটাটাকে আমার বুকে ফিরিয়ে দেন আপনারা। সম্প্রতি লিবিয়া থেকে দেশে ফেরত আসা একই এলাকার সুমন আলীও আটক ছিলেন ওয়াসিমের সাথেই। তার ভাষ্য ওয়াসিম সহ 4 জনকে মুক্তিপণের জন্য বন্দী করে রেখেছে ইসমাইল। একই এলাকার শিমুল গত 7 মাস ধরে আটকে আছে লিবিয়ার গেম ঘরে। আমার ছেলে গেমেই আছে, এ তো মাফিয়ার হাতে পড়ে গেছে এই অবস্থা। দুর্গাপুর উপজেলা সাইবার জয়কৃষ্ণপুর গ্রাম সহ ওই এলাকার অনেকেই লিবিয়ায় রয়েছেন। নির্যাতিত ও প্রতারিত হয়ে দেশে ফেরত এসেছেন কয়েকজন। লিবিয়া যাওয়া নিয়ে করা স্ট্যাম্পের লিখিত চুক্তি ও ভুক্তভোগীদের পরিবারের ভাষ্য দেশীয় দালাল হিসেবে স্থানীয় লাজের মণ্ডল, ইসমাইলের ভাই সাইফুল সহ কয়েকজন আগ্রহীদের খুঁজে বের করে লিবিয়া পাঠান। ওদিকে লিবিয়ায় অবস্থান করা ইসমাইল, মানিক ও বেল্লাল তাদের ইতালি পাঠানোর নামে গেম ঘরে আটকে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় করেন। বাংলাদেশি দালালেরা এরাই মাফিয়াগিরি করতেছে। 7-8 মাস ধরে গেম ঘরে আটকেছে এবং তাকে অনেক নির্যাতন করা হচ্ছে। তবে অভিযুক্তদের পরিবার অবৈধভাবে বিদেশ পাঠানো, জিম্মি ও নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছে। ওই স্টেমে হয়তো বা কারো না কারো একটা তো জামিননামা হিসাবে থাকতে হবে, সে কারণে হয়তো বা আমার ছোট ভাই এবং লাজির হয়তো বা সই দিতে পারে। পুলিশ বলছে বিদেশ পাঠানোর নামে প্রতারণা বন্ধে তারা তৎপর। বাহিরের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায় সেক্ষেত্রে আমরা পুলিশ হেডকোয়ার্টার্সের মাধ্যমে সংশ্লিষ্ট দেশে আমরা এ বিষয়ে প্রতিকার চাওয়ার জন্য সংশ্লিষ্ট দেশের পুলিশকে আমরা জানাবো। একই এলাকার অন্তত আরো 20 জন যুবক ইউরোপে যাওয়ার স্বপ্নে দালালদের নিকট টাকা দিয়ে প্রতারিত হয়েছেন। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। মামলার জট তৈরি হয়েছে নাটোরে। আদালতে প্রতি বছর গড়ে প্রায় 4000 মামলা হলেও নিষ্পত্তি হয় 1500-এর মতো। বিচার কাজের দীর্ঘসূত্রিতায় ভোগান্তিতে বিচার প্রার্থীরা। অবশ্য ছোট ঘটনায় আদালতে না গিয়ে গ্রাম আদালত ও সালিশের মাধ্যমে নিষ্পত্তি করার আহ্বান প্রধান বিচারপতির। আল মামুনের পাঠানো তথ্য ও রকনুজ্জামানের ছবি নিয়ে রিপোর্ট। নাটোরের সিংড়া উপজেলার ইটালি গ্রামের আব্দুল মতিন 2010 সাল থেকে জমি সংক্রান্ত মামলায় নিয়মিত হাজির হচ্ছেন আদালতে। 14 বছরেও নিষ্পত্তি না হওয়ায় রায় নিয়ে সংশয়ে তিনি। 10 সালের মামলা মোটামুটি এ পর্যন্ত চলছে। জায়গার দামের থেকে মানে বেশি পার হয়ে চলে যাচ্ছে। জায়গার কোনো আমি পাচ্ছি না, শুরু হওয়া পাচ্ছি না। এখন কি হবে না হবে সে আল্লাহ জানে। শুধু আব্দুল মতিন নন, তার মতো হাজারো মানুষ প্রতিদিন আদালত চত্বরে ঘুরছেন বিচারের আশায়। সংশ্লিষ্টরা জানান প্রতি বছর গড়ে প্রায় 4000 মামলা বিচারের জন্য আদালতে জমা হলেও নিষ্পত্তি হয় গড়ে প্রায় 1500। বিচার কাজের দীর্ঘসূত্রিতায় ভোগান্তিতে আছেন বিচার প্রার্থীরা। পুলিশ বলছে ঘটনাস্থলে গিয়ে তারা সবসময় আইন অনুযায়ী পরামর্শ দেন। 2000 সালের কেস, এই কেস নিয়ে আমরা বহু ঘোরাঘুরি করছি এবং ডেট পড়ছে। আমার 25-30 লাখ টাকা খরচ হয়েছে কেসটা। আমরা বিদ্ধ হয়ে গেছি, কিন্তু কেসের কোনো ফয়সালা হয়নি আজ পর্যন্ত। সম্প্রতি নাটোরে এক অনুষ্ঠানে আসেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এ সময় তিনি সালিশ ও গ্রাম আদালতের মাধ্যমে ছোট ঘটনার নিষ্পত্তি করার আহ্বান জানান। সামাজিকভাবে যদি আমরা আমাদের সচেতনতা না বাড়াই, যে তুচ্ছ ঘটনা নিয়ে, সাধারণ ঘটনা নিয়ে আমরা মামলা করব না, এই ধরনের প্রতিক্রিয়া যদি আমরা করি তাহলে কিন্তু মামলা বাড়বে না, আর যে মামলাগুলো আছে আস্তে আস্তে শেষ হবে।
জেলা আদালতে চাপ কমাতে গ্রাম আদালতে বিচার কাজ বাড়ানোর তাগিদ স্থানীয় প্রশাসনেরও। গ্রামের ছোটখাটো মামলা মোকদ্দমা যেগুলো আসে, যেমন পারিবারিক মামলা, স্বামী স্ত্রীর মামলা, জমি জমার ছোটখাটো নিয়ে মামলা, এই মামলাগুলি গ্রাম আদালতে নিষ্পত্তি করা সম্ভব। অনেক সময় দেখা যায় যে পুলিশ কিন্তু সেখানে গেলে এই বিষয়টা তারা কিন্তু আর এখান থেকে আর লম্বা হচ্ছে না, বিষয়টা সেখানেই সমাধান হয়ে যাচ্ছে। তো এভাবে কিন্তু আমরা অনেক ছোটখাটো সমস্যা গ্রামে বিভিন্ন পাড়ায় মহল্লায় সেটি কিন্তু আমরা সমাধান করতে পারছি। নাটোরের 24টি আদালতে চলতি বছরের জুন মাস পর্যন্ত ৩৮,৭৫৩টি মামলা বিচারাধীন রয়েছে। সময় সংবাদ, নাটোর। নিষিদ্ধ ঘোষণার 2 যুগ পরও রমরমা প্লাস্টিক ব্যাগ বা পলিথিনের ব্যবহার। পরিবেশ বাঁচাও আন্দোলন বলছে প্রতিদিন খোদ ঢাকায় ব্যবহার করা হচ্ছে 2.5 কোটির বেশি পলিথিন। দূষণ রোধে পাটের মোড়ক বাধ্যতামূলক করা হলেও বাজারে তা কার্যকর করা যায়নি। জিন্নাতারা যশোয়ার রিপোর্ট। সবজি বাজার থেকে মাছের আড়ত কিংবা মুদি দোকান, পণ্য বেচাকেনায় দেদারসে ব্যবহার হচ্ছে পলিথিন ব্যাগ। পরিবেশবাদী সংগঠন পবা বলছে বাজার সদাই সহ দৈনন্দিন বিভিন্ন কাজে শুধুমাত্র রাজধানীতেই প্রতিদিন ব্যবহার হচ্ছে 2.5 কোটির বেশি পলিথিন ব্যাগ। ছাই ফেলানোর সময় ভাঙা কুলার আদর, এই প্রবাদ বাক্যের সাথে মিল আছে পলিথিন ব্যবহারেও। কাজ শেষে যত্রতত্র ফেলা পলিথিন রাজধানীর জলাবদ্ধতা এমনকি পরিবেশ দূষণের অন্যতম বড় কারণ। এই কারণ বাজারে যে 10 মিনিট বৃষ্টি হলে পানিটা বাইসা যায়, রোডঘাট তলিয়া যায়, একমাত্র এই পলিথিনের কারণে। এই যখন অবস্থা, তখন 2002 সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে আইন করে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছিল প্লাস্টিক বা পলিথিন ব্যাগ। শুধু তাই নয়, 2010 সালে 11টি পণ্যে পাটজাত মোড়ক বাধ্যতামূলক করে আইন করে সরকার। পরে 19টি পণ্যে তা বাধ্যতামূলক করা হয়, কিন্তু বাস্তবে পলিথিনের ব্যবহার কমাতে তেমন প্রভাব ফেলেনি। পলিথিন আগে যখন না ছিল তখন আমরা ওই যে খাকি ঠোঙ্গা, বিভিন্ন ধরনের ঠোঙ্গা ব্যবহার করা হইতো। এখন মনে করেন বৃষ্টির দিন ওই সবাই পলিথিনই চায়। এটার পরিবর্তে বাজারে এখনো কিছু আসেনি। প্লাস্টিকের ব্যাগ আসলে দাম অনেক কম, কাপড়ের ব্যাগ তো দাম বেশি। 2016 সালে পলিথিনের বিকল্প পাটের সোনালী ব্যাগ উদ্ভাবন করে হইচই ফেলে দেন বাংলাদেশি বিজ্ঞানী মোবারক আহমদ খান। তবে বাস্তবতা হলো দীর্ঘ 8 বছরেও সোনালী ব্যাগের বাণিজ্যিক উৎপাদনে কোনো বিনিয়োগ পাওয়া যায়নি। বাধ্য হয়ে 100 কোটি টাকা ব্যয়ে জেনারেল লতিফ বাওয়ানি জুট মিলে সোনালী ব্যাগের অত্যাধুনিক কারখানা স্থাপনের উদ্যোগ নেয় সরকার। জিওবি ফান্ড থেকে 100 কোটি টাকা নিয়ে একটা প্রকল্প নিচ্ছি। সেখানে আমরা সোনালী ব্যাগ উৎপাদনের জন্য প্রাথমিকভাবে একটা কারখানা স্থাপন করব। পলিথিন ব্যবহার বন্ধে সরকারি উদ্যোগ যখন মুখ থুবড়ে পড়েছে, তখন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও পালন হচ্ছে আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস। জনসচেতনতা বৃদ্ধির বুলি বাদ দিয়ে প্লাস্টিক বা পলিথিনের ব্যবহার বন্ধে কঠোর আইন প্রয়োগের তাগিদ দিলেন পরিবেশবিদরা। সচেতনতা দিয়ে সবকিছু হয় না, আইন প্রয়োগ করতে হয়। আমরা উন্নত বিশ্বেও দেখি আইন আছে, তারা প্রয়োজনে সেই আইন প্রয়োগ করে। আমাদের যেহেতু আইন আছে পলিথিন ব্যবহার নিষিদ্ধ, তাহলে সেই আইন প্রয়োগ করতে হবে। বিকল্প হিসেবে কাগজ, কাপড় ও পাট দিয়ে তৈরি ব্যাগে এখনই জোর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। নওগাঁ সদর হাসপাতালে বেড়ে গেছে দালালের দৌরাত্ম্য। নাম সর্বস্ব ডায়াগনিক সেন্টার ও ক্লিনিকে রোগী টানতে হাসপাতালে কাজ করছেন একাধিক নারী ও পুরুষ। এতে প্রতারণা ও হয়রানির শিকার হচ্ছেন চিকিৎসা নিতে আসা রোগীরা। অভিযোগ উঠেছে হাসপাতালে সেবা না দিয়ে প্রাইভেট ক্লিনিকে যেতে বাধ্য করছেন চিকিৎসকরাও। রকিবুল ইসলামের ছবিতে এমআর রকের রিপোর্ট। নওগাঁ সদর হাসপাতালের প্রধান ফটক, নানা সমস্যার সেবা নিতে আসছেন রোগীরা। এসব রোগীদের উপর তীক্ষ্ণ নজর কয়েকজন নারীর। এদের মধ্যে একজনকে দেখা গেল তাদের ক্লিনিকে রোগী টানতে চালিয়ে যাচ্ছেন চেষ্টা। সময় টিভির ক্যামেরা দেখেই সটকে পড়ল ওই নারী। অপর এক নারীকে অনুসরণ করতেই ভিন্ন ক্লিনিকের হয়ে কাজ করার কথা অকপটে স্বীকার করেন। 5 টাকায় টিকিট কেটে সরকারি হাসপাতালের সেবা নিতে আসা রোগীর ঢল হাসপাতালের দোতলায়, কিন্তু চিকিৎসকের চেম্বারে বসে আছেন প্রাইভেট ক্লিনিকের নিয়োগ করা 2 নারী। চিকিৎসক না আসা পর্যন্ত তারাই দিচ্ছেন রোগীদের সেবা পরামর্শ। সরকারি হাসপাতালের চেম্বার, অসংখ্য রোগী, কিন্তু চিকিৎসক এখনো পর্যন্ত এই তার আসনে বসেননি। ভুক্তভোগীরা প্রতিনিয়ত এই সদর হাসপাতালে সরকারি সেবা নেওয়ার জন্য আসছেন। একদিকে চিকিৎসকের দায়িত্ব জ্ঞানহীন কর্মকাণ্ড, অন্যদিকে দালালে ভরে থাকার এই হাসপাতালে পুরোপুরি সেবা বঞ্চিত হচ্ছে সদর হাসপাতালের এই সার্বিক চিত্র। হাসপাতালের গেটেই
একগুচ্ছ ক্লিনিকের দালাল এমনভাবে আমাদেরকে একড়ে ধরে যে মনে হয় আমরা হাসপাতালে আসি নাই, গরুর হাটে আসছি। কিছুক্ষণ পর পর একজন করে এসে বলতেছে যে এখান থেকে নিয়ে যায়, ওখানে এই টেস্ট সেই টেস্ট অন্যান্য টেস্ট দিয়ে এখন মোটা অঙ্কের একটা টাকা নিচ্ছে। দালালে কমিশন খাওয়ার জন্য বাইরে যা আমাকে হলো এক্স রে করে নিচ্ছে। ক্লিনিকে তারা পাঠাচ্ছে রুগী, আর এরকম করে 200 টাকার আপনার রিপোর্ট লাগতেছে 500 টাকা। বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের হয়ে কাজ করা নারীরা রোগী প্রতি একটি নির্দিষ্ট কমিশনে দিনভর অবস্থান করেন এই হাসপাতালে। অকপটের স্বীকারও করলেন এই দুই নারী। এখানে কিছু করি না, আমি ইবনে সিনায় চাকরি করি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সরকারি স্বাস্থ্যসেবা নিয়ে অসাধু একটি চক্র সাধারণ মানুষকে প্রতারিত করছে। এসব নারী পুরুষের তালিকা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্মকর্তার। দালাল, মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের অত্যাচার, এটাকে সহনীয় পর্যায়ে আনার জন্য আমরা চেষ্টা করতেছি। নওগাঁ সদর হাসপাতালকে 100 শয্যা থেকে 250 শয্যার বেড চালু করা হয় 2018 সালে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় প্রতিদিন এই হাসপাতালের বহির্বিভাগে 2000 থেকে 2200 রোগী সেবা নিতে আসেন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। 40 কেজিতে 1 মণ হলেও চাঁপাইনবাবগঞ্জের আমের বাজারগুলোতে 52 থেকে 54 কেজিতে 1 মণ। বছরের পর বছর ধরে এ নিয়ম চলে এলেও কোনো পদক্ষেপ নেয়নি স্থানীয় প্রশাসন ও কৃষি মন্ত্রণালয়ে বারবার অভিযোগ দিলেও সমাধান মেলেনি বলে অভিযোগ ব্যবসায়ীদের। এ কারণে বাগান মালিকরা এ নিয়মেই বিক্রি করতে বাধ্য হচ্ছেন। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও শাহজাহান আলীর ছবি নিয়ে রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের বড় আমের বাজারের মধ্যে কনসার্ট, রোহনপুর ও ভোলাহাট অন্যতম। দৈনিক বাজারে টনকে টন আম বিক্রি হয় এসব বাজারে। তবে বাজারে আসা পাইকারি ক্রেতা ও আড়তদাররা 52 থেকে 54 কেজিতে 1 মণ হিসেবে আম কেনেন। বিক্রেতাদের অভিযোগ, একটি সিন্ডিকেট করে তাদের কাছ থেকে বাড়তি ওজনে আম কেনা হচ্ছে। মণ প্রতি 12 থেকে 14 কেজি বেশি নেয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। বছরের পর বছর এভাবেই আম বেচাকেনা হলেও কোনো পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন। এবছর আমের উৎপাদন কম হওয়ার পর এমন অনিয়মে লোকসানের শঙ্কায় তারা। 45, 46, 47, 48 এক কেজি বাড়তে 52 থেকে আসে। 40 কেজিতে মন ছিল ভাইয়া, কিন্তু আর 52 কেজি নিচ্ছে। আমরা এটা তদন্ত চাই। ব্যাপারী, আড়তদার, ফড়িয়া, এই সিন্ডিকেটের কাছে আম চাষি, হাজার হাজার আম চাষি আমরা জিম্মি হয়ে পড়েছি। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কোনো আড়তদার, তবে ব্যবস্থা নেয়ার আশ্বাস সংশ্লিষ্ট বিভাগগুলোর। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সার্বিক বিষয়টি জানিয়েছি, তাদের নির্দেশনা পাওয়া মাত্র আমরা আরো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জের 37,604 হেক্টর জমির আম বাগানে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 4.5 লাখ মেট্রিক টন আম। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। দেশের বাইরের খবর। 18 সেপ্টেম্বর পর্যন্ত পেছানো হলো অর্থ কেলেঙ্কারি মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাজা ঘোষণা। আদালতের নতুন সিদ্ধান্ত কিছুটা হলেও স্বস্তিতে রিপাবলিকানরা। এদিকে দেশ ও দলের কল্যাণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর আহ্বান কয়েকজন শীর্ষ ডেমোক্র্যাট নেতার। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে মামলা মোকদ্দমা নিয়ে বেশ বিপাকেই আছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এবার স্বস্তির খবর পেলেন তিনি। আংশিক দায়মুক্তি পেয়েছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে কিছু পদক্ষেপের জন্য বিচারের মুখোমুখি হওয়া থেকে রেহাই পাচ্ছেন রিপাবলিকান এই নেতা। সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে সোমবার মার্কিন সুপ্রিম কোর্ট ডোনাল্ড ট্রাম্পকে আংশিক দায়মুক্তি দিয়েছেন। রায়ে আদালত বলেন, প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্প যেসব অপরাধমূলক পদক্ষেপ নিয়েছেন সেসবের ক্ষেত্রে দায়মুক্তি পাবেন। এর আগে ওয়াশিংটনের নিম্ন আদালত এক রায়ে বলেছিলেন, প্রেসিডেন্ট থাকাকালে কোনো কর্মকাণ্ডের জন্য ট্রাম্প বিচারে ছাড় পাবেন না। ফলে 2020 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনী ফল উল্টে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে তার বিচার করা যাবে। এদিকে ট্রাম্পকে আংশিক দায়মুক্তি দিয়ে সুপ্রিম কোর্টের দেয়া রায়কে যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার ইতিহাসের বিপজ্জনক নজির বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি। ভারতে বাড়ছে বাংলাদেশের রান্নার কদর। বিশেষ করে বাংলাদেশের আঞ্চলিক খাবার নিয়ে নামকরা সব ভারতীয় রেস্তোরাঁ রীতিমতো ব্যবসা শুরু করেছে, আয়োজন করছে বাংলাদেশি রান্নার উৎসব। এবার খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুরে রান্না করা খাবার নিয়ে আয়োজন করা হচ্ছে খাদ্য মেলা।
বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরটিতে বাঙালি এবং অবাঙালি মানুষের বসবাস। কলকাতা ও এর আশেপাশে এলাকার বাসিন্দাদের মধ্যে আছেন অসংখ্য পূর্ব বাংলার মানুষ। গত কয়েক বছর ধরে সিটি অফ জয়ে বেড়েছে নানা রকম রেস্তোরাঁর সংখ্যাও। ভোজনরসিক মানুষের জিভে বাড়ছে স্বাদের বৈচিত্র্য, বাড়ছে প্রতিবেশী বাংলাদেশের খাবারের প্রতি আগ্রহ। মাছে ভাতে বাঙালির এমন প্রবাদকে পুঁজি করে এর সঙ্গে যুক্ত হচ্ছে নিরামিষ জাতীয় হরেক রকম বাংলাদেশি খাবারের প্রতি ঝোঁকও। টেকনাফ থেকে তেঁতুলিয়া, গ্রাম বাংলার ভৌগোলিক বৈচিত্র্যের মতোই সেখানে রয়েছে খাবারের নানা রকম ভেদ। এবার বাংলাদেশের খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুরের রান্না করা খাবার নিয়ে আয়োজন করা হচ্ছে অভিনব এক খাদ্য মেলার। হরেক স্বাদের খাবারকে এ ধরনের উৎসবের মধ্য দিয়ে ব্র্যান্ডিং করার প্রয়াসকে অনেককেই দেখছেন ইতিবাচক হিসেবে। গল্প শোনেন, কথা শোনেন, মা দিদিমার কাছে, ঠাকুমার কাছে নামগুলো শোনেন যে খুলনায় কি হয়, রাজশাহীতে কি হয়, বরিশালে কি হয়, রংপুরে কি হয়, কিন্তু খাবারগুলোর নাম শোনেন কিন্তু খাবার সুযোগটা হয় না। সেই সুযোগটা আমরা করে দিচ্ছি। এরই মধ্যে ভারতে বাংলাদেশি খাবারের এমন মেলা নিয়ে কাজ করেছেন আলোচিত এই রান্না বিশেষজ্ঞ। ভবিষ্যতে ঢাকা, সিলেট, চট্টগ্রাম বিভাগের রান্না নিয়েও কলকাতার ভোজনপ্রিয় মানুষের সামনে হাজির হবেন বলে জানান তিনি। বাংলাদেশের যে ডিভিশনগুলো আছে সেই ডিভিশনের খাবার আলাদা আলাদা করে মানুষকে পরিচিত করানো। বেসরকারিভাবে উদ্যোগের পাশাপাশি সরকারি পর্যায়েও খাদ্য মেলার আয়োজনের তাগিদ সংশ্লিষ্টদের। এতে বাংলাদেশি খাবার সম্পর্কে ভারতের স্থানীয় সাধারণ মানুষের স্বচ্ছ ধারণা তৈরি হবে বলে মত তাদের। এর মাধ্যমে সাধারণ মানুষ সুযোগ পাবেন পদ্মাপাড়ের বৈচিত্র্যময় রান্না চেখে দেখারও। ফরিদপুরের কাঁচকি মাছের বড়া অসাধারণ। আর এরকমভাবেই হরেক রকম 4 বিভাগের খাবার নিয়ে শুরু হতে যাচ্ছে কলকাতায় ব্যতিক্রমধর্মী বাংলাদেশি খাবারের খাদ্য উৎসব। আর তাতে সামিল হবেন কলকাতার ভোজনপ্রিয় বাঙালি এবং অবাঙালিরা, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। কলকাতার সল্টলেক থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আগ্রাসী হচ্ছে যমুনা। সিরাজগঞ্জে পানি বেড়ে তীব্র ভাঙন, বাঁধ ভেঙে ফেনীর লোকালয়ে ঢুকছে পানি। 10 বছরে 700 কোটি টাকা খরচেও প্লাবন থেকে মুক্তি মেলেনি সিলেটবাসীর। 2 ঠিকাদার কোম্পানির রশি টানাটানিতে আটকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। 4 লেনের সড়ক 1 লেনে পরিণত। যানজটে নগরবাসীর ভোগান্তি, অসহায় কর্তৃপক্ষ। যার কাছে যা নিয়ে পারে তাই না। 100 টাকা আধা ঘন্টা পরে 120 টাকা হয়ে যায়। সরবরাহ সংকটের অজুহাতে 2 মাসে দ্বিগুণ বেড়ে পেঁয়াজের কেজিতে সেঞ্চুরি। বাজারে অস্থিরতার মধ্যেই ভবিষ্যতে রফতানির গল্প। কৃষি বিপণনের বছরব্যাপী উৎপাদনের পরামর্শ। এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মার্জিয়া শ্রেয়া। ধন্যবাদ মনীষ। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।